আমার নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগ পর্যন্ত দিলে না মা। তোমাদের কাছে এতটাই অপাঙ্ক্তেয় আমি? বিয়ে করে প্রমাণ কর শোভা, নিজেকে প্রমাণ করার তোর সামনে এর চাইতে ভালো আর কোনো সুযোগ নেই। রিফাতের কি হয়েছে রে? দেখছি কেমন যেন উদাস উদাস চাউহিন দিচ্ছে, ব্যাপারটা কি? প্রেমে টেমে পড়লো নাকি? নিয়াজ চিমটি কাটে ফুয়াদের বাহুতে। ওকেই জিজ্ঞেস কর না, আসার পর থেকে কেমন একটার পর একটা সিগারেট জ্বালিয়েই যাচ্ছে। ফুয়াদ দূরে দাঁড়িয়ে দেখলো রিফাতকে। নিয়াজও তাকালো। রিয়্যাক্ট করে যদি। মিনহাজটা আসছে না কেন? ওই ব্যাটা তো মন বিশারদ, আবার খবরের ডিপ্পা। ও ঠিক বলতে পারবে কি হয়েছে। দাঁড়া, ফোন দিচ্ছি মিনহাজকে। ফুয়াদ ফোন বের করতে রিফাত ওদের দিকে তাকালো, ইশারা করে জানতে চাইলো। তোরা দুজন ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এখানে। সেই কখন থেকে একা বসে বোর হচ্ছি। দুজন একে অপরকে দেখলো, রিফাতের দিকে এগিয়ে গেল। তোর কি কিছু হয়েছে? কেমন অন্যরকম লাগছে। সিগারেট খাচ্ছিস? এত সিগারেট তো তুই খাস না। রিফাত কাঁধ ঝাঁকালো। কি হয়েছে জানি না, কিছু ভালো লাগছে না কদিন হলো। দুজনেই বেশ অবাক হলো, এরকম হেয়ালি কথা রিফাত বলে না কখনোই। ওর প্রেম রোগ হয়েছে তাই না রে রিফাত? মিনহাস এগিয়ে এলো বন্ধুত্বের দিকে। প্রেম? রিফাত কার সাথে? নিয়াজ বিস্মিত হয়ে তাকায়। মিনহাস রহস্যময় হাসলো। আছে একজন, আমি দেখেছিলাম। ওই যে সেদিন যাবি তো দেখলাম। তোরাও দেখেছিস মেয়েটাকে? কোন মেয়েটা বলতো? দুজনেই সমস্বরে জানতে চাইল। মিনহাস রিফাতের দিকে চোখ নাচায়। কিরে রিফাত, বলবো নাকি তুই বলবি? রিফাত মিনহাসের দিকে তাকিয়ে আছে, ওর দৃষ্টিতে ভাবলেশহীন ভাব। বাবাকে হঠাৎ নিচের রুমের দরজায় দেখে ঘাবড়ে গেল রিফাত, উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়ায়। বাবা তুমি? কিছু দরকার ছিল? আমাকে খবর দিলেই তো হতো। গোলাম রসুল এগিয়ে এসে ছেলের বিছানায় বসলেন। রিফাত ল্যাপটপে বসে ভিডিও এডিটিং করছিল, সেটা বন্ধ করে দিয়ে বাবার দিকে তাকায়। গোলাম রসুল সব দেখলেন চুপ করে। রিফাতকে তাকাতে দেখে চোখের চশমা খুলে পাঞ্জাবি দিয়ে মুছে আবার চোখে দিলেন। কেমন ইনকাম হচ্ছে তোমার? এসব ভিডিও বানিয়ে মাসে কত পাও? রিফাত বিস্ময় নিয়ে বাবাকে দেখল। এর আগে বাবা তার ভিডিও বানানো নিয়ে কখনোই কিছু জানতে চায়নি, হঠাৎ এসব কেন জানতে চাইছে বাবা? বর্তমানে ভালোই পাই বাবা, তবে অ্যামাউন্ট প্রতি মাসে একরকম থাকে না। কোনো মাসে 1.5, কখনো 2, আবার কখনো 1 লাখ। এর চেয়ে কমও পেয়েছি। এভারেজে 1 লাখের আশেপাশে, তাই তো? রিফাত মাথা দোলায়। গোলাম রসুল হাসেন। খারাপ না। আমিও হয়তো তোমাকে এমনই স্যালারি দিতাম। অবশ্য মালিক হিসেবে হয়তো আরো অনেক বেনিফিট পেতে, সেসব আলাদা হিসাব। বাবার কথায় রিফাত বোবা বনে গেল। মানে হঠাৎ এমন আলাপের কোনো মানে খুঁজে পেল না সে, তাই চুপ করে রইল। গোলাম রসুল হাসলেন। তুমি ভাবছো আমি আচমকা এমন আলাপ কেন করছি, তাই না? রিফাত মাথা দোলায়। আজ বিকেলে কি তোমার কোনো জরুরি কাজ আছে? না নেই। তাহলে আজ আমার সাথে এক জায়গায় যাবে, কোনো আপত্তি নেই তো? কোথায় যাবে? তোমার কি কোনো পছন্দ আছে? মানে কারোর সাথে কমিটমেন্টে আছো? রিফাত আকাশ থেকে পড়ল যেন। বাবার শরীর ঠিক আছে তো? এমন উল্টো পাল্টা প্রশ্ন কেন করছে? লজ্জাও পেল বেশ, কান দুটো গরম হয়ে গেল, চোখের পাতা পড়ছে ঘন ঘন। তেমন কেউ নেই বাবা, কিন্তু এই কথা জানতে চাইছো কেন? তোমরা আধুনিক ছেলে পেলে, তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করানো যায় না, তাই জেনে নিলাম। আমি আর তোমার মা তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, তাকে দেখতেই আজ যাচ্ছি। না না, ভয় পেও না, কোনো জবরদস্তি নেই। মেয়ে তোমার পছন্দ হলে তবে বিয়ের জন্য আগাবো। কিন্তু বাবা আমি এখন বিয়ের কথা ভাবছি না, এখনো অনেক কাজ করা বাকি আছে আমার। রিফাতের কথায় গোলাম রসুলের চেহারায় খানিকটা গম্ভীরতা নেমে এলো। তোমার মাকে বিয়ে করেছিলাম ব্যবসা শুরুর আগে, তখন কেবল চাকরিতে ঢুকেছি। তারপর কোনো সমস্যা তো হয়নি আমার, এ পর্যন্ত ভালোই এলাম। আর তুমি তো সেই তুলনায় অনেক ইনকাম করো, তাহলে ভয় পাচ্ছ কেন? তাছাড়া আগেই বলেছি কোনো প্রেশার নেই তোমার উপর। মেয়ে যদি পছন্দ হয় তাহলেই না হয় বিয়ে করবে। বাবার জন্য এইটুকু তো করতেই পারো, নাকি পারবে না? এরপর আর কোনো কথা চলে না। রিফাত তাই নিশ্চুপ রইল। গোলাম রসুল উঠে দাঁড়ালেন। তাহলে বিকেলে তৈরি থেকো, আমরা 5:30টার দিকে বেরোবো। আচ্ছা। বাবা চলে যাওয়ার পরও নিচের চেয়ারে চুপচাপ বসে থাকলো রিফাত। ইচ্ছে ছিল ওর বিয়েটা ভালোবাসার বিয়ে হবে। ভার্সিটিতে উঠে একটা মেয়েকে পছন্দ হয়েছিল রিফাতের, মেয়েটারও ওকে,
কিছু বুঝে ওঠার আগেই বছর খানেকের সম্পর্কটা হুট করেই ভেঙে গেল। মেয়েটাই পিছিয়ে গেছিল, না কোনো সিন ক্রিয়েট করেনি রিফাত, মেনে নিয়ে চুপচাপ সরে এসেছিল। ব্যাপারটা ভুলতে অনেক দিন লেগেছিল। তার উপর একই জায়গায় পড়ার সুবাদে মেয়েটার সাথে প্রায়ই দেখা হতো। বুকের মাঝে চিনচিনে ব্যথার অনুভূতি অনেক দিন তাড়িয়ে বেরিয়েছে তাকে। তারপরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করলো। ভাগ্য বেশ সহায়তা করেছে ওকে, অল্প দিনে ওর কন্টেন্টগুলো বেশ জনপ্রিয়তা পেল। ধীরে ধীরে ব্যস্ততা বাড়লে মেয়েটার স্মৃতি ফিকে হতে শুরু করে। এরপর আর কারো দিকে ফিরে তাকায়নি রিফাত। সেদিন কি হয়েছিল কে জানে। শোভা মেয়েটাকে দেখে চোখ আটকে গেছিল। ভীত সন্ত্রস্ত মেয়েটাকে দেখে মনের কোণে খানিকটা মায়া আর ওর অতীত শুনে কিছুটা আগ্রহ জেগেছিল। সত্যি বলতে প্রথম দিন কথা বলে ভালো লেগেছিল, কিন্তু তারপর কি সব ভজকট লেগে গেল। রিফাতের মনটা খারাপ থাকে আজকাল। বারবার মনে হয় মেয়েরা তাকে পছন্দ করে না। প্রথম প্রেমিকার মতো শোভাও তাকে এক প্রকার এড়িয়ে চলছে। এজন্যই মনে মনে ভীষণ অপমানিত বোধ করে রিফাত। জানতে মন চায় কেন মেয়েরা তাকে পছন্দ করে না, কোথায় কমতি তার। দেখতে শুনতে ভালো, উচ্চতা 5 ফিট 5, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চেহারা কাটিংও বেশ আকর্ষণীয়, জনপ্রিয় ইউটিউবার। টাকা পয়সার কোনো সমস্যা নেই, তাহলে সমস্যাটা কোথায়? কি সুন্দর লাগছে তোমাকে আপু। ছোট বোন বিভা মুগ্ধ হয়ে বোনকে দেখলো। লাল রঙের সাধারণ একটা তাঁতের শাড়ি পরেছে শোভা, আর তাতেই ওকে ভীষণ অন্যরকম লাগছে। আসলে জীবনে দ্বিতীয়বারের মতন শাড়ি পরল সে। প্রথমবার পরেছিল স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে, আর এই দ্বিতীয়বার। বোনের কথা শুনে শোভা আয়নায় নিজেকে দেখলো। খুব একটা পার্থক্য খুঁজে পেল না অবশ্য। নিজেকে সুন্দর দেখার মন মানসিকতা ওর নেই। বিয়ের ব্যাপারটাই তো মন থেকে মেনে নিতে পারছে না। ভালো লাগা খারাপ লাগায় কি আসে যায়। ও চুপ করে রইল। আজ তোমাকে পছন্দ না করে ফিরতে পারবে না কেউ। শোভাকে সাজিয়ে দিচ্ছে বিভা। ও বয়সে শোভা ছোট হলেও সাজগোজে এক্সপার্ট। চোখের কাজল টানতে টানতে কথাগুলো বলে সে। শোভা মূর্তির মতন নিশ্চুপ বসে আছে। বোনকে কথা বলতে না দেখে বিভা চুপ করে গেল। 10 মিনিট পরে শোভার গায়ে টোকা দিল। দেখো তো কেমন লাগছে। শোভা চোখ খুলে আয়নায় তাকায়। বড় বড় কাজল টানা আঁখি আর হালকা লালচে লিপস্টিকে শোভা নিজেকে চিনতে পারেনি। বিভা চোখ নাচায়। কি কেমন সাজিয়েছি? ভালো। ঠান্ডা গলায় জবাব দিল। বিভা ওকে জড়িয়ে ধরে। আঙ্কেল খুব ভালো মানুষ, কয়েকবার এসেছে আমাদের বাসায়। তাছাড়া আঙ্কেলের ছেলেটা আরো ভালো মানুষ, দেখতে বেশ হ্যান্ডসাম আছে, তোমায় তাকে পছন্দ হবে। শোভা ভ্রুকুচকে তাকায় বোনের দিকে। বিভা মিটি মিটি হাসছে। শোভা গম্ভীর হয়ে জানতে চাইল, তুই দেখেছিস? হুম। তোর পছন্দ হলে বাবাকে বলি তোর সাথে বিয়ে দিক। কথাটা শোনা মাত্রই বিভার মুখে আধার নেমে এলো। ছি আপু, এভাবে বলতে পারলে? আমি তোমার ছোট বোন, তাছাড়া এখনো মাইনর আপু। এসব পচা কথা কেন বলছো? আর এখনো এত জেদ কেন তোমার? তোমার জন্য আমরা সবাই কষ্ট করছি, তবুও তোমার ভাব কমে না। আসলে তুমি একটা স্বার্থপর মানুষ। বিভা চলে গেল। শোভা ধপ করে বিছানায় বসলো। তার ছোট বোনও আজ কথা শুনিয়ে গেল। এই ছিল ভাগ্যে। যার জন্মের পর সে সবচেয়ে খুশি হয়েছিল, যার খিদে লাগলে শোভা ছুটে এসে কোলে নিয়ে কান্না থামাতো, সেই বোনের কাছেও আজ সে খুব স্বার্থপর বনে গেল। শোভার হৃদয়ে ভাঙচুর হয়, নয়ন থেকে নোনা জল গড়িয়ে পড়ে। কেন তার ভাগ্যটা এমন হলো? কোন দোষে আর কার ভুলে? ঘন্টাখানেক পরেই শোভার ডাক পড়ল। আপু চলো, তোমাকে ডাকছে। বিভা অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলল। ওর মুখটা তখনও মলিন হয়ে আছে। শোভার ইচ্ছে হলো বিভাকে সরি বলতে, কিন্তু বিভার আচরণ দেখে সাহস হলো না। মাথায় ঘোমটা টেনে বেরিয়ে এলো। মাথা নিচু করেই সবাইকে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো তুমি? গোলাম রসুল আন্তরিক গলায় সালামের উত্তর দিলেন। এদিকে পাশে বসে থাকা রিফাত ততক্ষণে উঠে দাঁড়িয়েছে উত্তেজনায়। নিজের নয়নদয়কে এক পশলা ডলে নিল। কুলকুল করে ঘামছে শোভাদের ছোট্ট ড্রয়িং রুমে বসে। সত্যি কি তার সামনে শোভা দাঁড়িয়ে আছে? ভুল দেখছে না তো? চোখকে বিশ্বাস হতে চায় না বলে হাতে চিমটি কাটে। বেশ ব্যথা পেলেও আওয়াজ করল না। তোমার কি হলো রিফাত, দাঁড়িয়ে গেলে কেন? নামটা শোভার কানে পৌঁছানো মাত্রই সে ঝট করে সামনে তাকায়। সাথে সাথে তার নেত্রদ্বয় বড় বড় হয়ে গেল। শোভা বসো মা, দাঁড়িয়ে থাকতে হবে না।
গোলাম রসুল নির্দেশ দিতেই শোভা কলের পুতুলের মতো বসে পড়ল। ওর দেখা দেখি রিফাতও। রোকেয়া টুকটাক প্রশ্ন করে যাচ্ছে শোভাকে। শোভা সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে ছোট ছোট শব্দে। ওর মাথায় চিন্তার ঝড়। রিফাতের সাথে বিয়ের কথাবার্তা কি কেবলই কোইন্সিডেন্স, নাকি ভাগ্য ওকে নিয়ে খেলছে? রিফাতের পরিবার কি জানে ওর অতীত? নার্ভাস শোভার পা কাঁপছে। অতীত জানলে নিশ্চয়ই বিয়েটা হবে না। সেকেন্ডের জন্য ওর মুখে হাসি এসে মিলিয়ে গেল। বাবা টের পেলে কি হবে? ভাবনায় দাড়ি টানলো শোভা। তুমি কি আলাদা কথা বলবে রিফাত? ওর কাছে কিছু জানার আছে, চাইলে জিজ্ঞেস করতে পারো। আমার কিচ্ছু জানা নেই বাবা, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। রিফাতের কথায় আবারও মাথা তুলে ওকে দেখল শোভা। রিফাত লোচনদ্বয় লুকিয়ে নিতে মাথা নিচু করে। তাহলে শুভ কাজে আর দেরি কিসের? রোকেয়া, তুমি কি বলো? হ্যাঁ, আমারও একই কথা। আলহামদুলিল্লাহ, তাহলে তাই হোক। কি বলিস আজমল? গোলাম রসুলের কথায় আজমল শেখের নেত্রদয় খানিকটা ভিজে উঠেছে। মেয়েটাকে নিয়ে এতদিন যে দুশ্চিন্তায় ছিলেন, আজ তা দূর হয়ে গেল। যে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চোখে অন্ধকার দেখেছে, আজ তাকে এত ভালো পাত্রের হাতে সমর্পণ করতে পারছে বাবা হিসেবে, এর চাইতে আনন্দের আর কিচ্ছু হয় না। আজমল শেখ উঠে এসে বন্ধুর হাত ধরলেন। তুই আমার বুকের উপর থেকে অনেক বড় পাথর নামিয়ে দিলি বন্ধু, তোকে কি বলে যে ধন্যবাদ দেব। আরে এসব কি কথা? তুই আমার বন্ধু, আমার ছেলের জন্য তোর মেয়ের চাইতে ভালো আর কাকে পাবো? তুই বরং আমার অনেক বড় চিন্তা দূর করে দিলি। দুই বন্ধু কোলাকুলি করলেন। শোভা মা, আমাদের পাশে এসে বসো। রোকেয়া শোভাকে ডাকলেন। রিফাত, নে আংটিটা ধর, শোভার হাতে পরিয়ে দে। গোল্ডের উপর লাল রঙের 3টি পাথর ঝুলঝুল করছে। রিফাত আংটিটা হাতে নিল। গোলাম রসুল তারা দিলেন। রিফাত, দেরি করছিস কেন? পরিয়ে দে তাড়াতাড়ি। সাজেদা পাশ থেকে শোভার হাত বাড়িয়ে দেয়। লম্বা সরু আঙ্গুলগুলো ভারী মিষ্টি লাগছে দেখতে। রিফাত অনেকটা সময় তাকিয়ে রইল। বুকটা অকারণে ঢিপ ঢিপ করছে। তার জীবন এইরকম কিছু ঘটবে কখনো কি ভেবেছিল? রিফাত খুব যত্ন নিয়ে আংটিটা শোভার হাতে পরিয়ে দিয়ে শোভার মুখের উপর দৃষ্টিপাত করে। ঠিক সেই সময় শোভা তাকালো তার দিকে। দুজনেই দুজনার চোখে চোখ রেখে তাকিয়ে রইল নির্নিমেষ। পরের দিনই শোভা জোর করে হলে ফিরে এসেছে। মায়ের হাজারো জোরাজুরিতে কাজ হয়নি। আজমল শেখ স্ত্রীকে থামালেন। যেতে দাও ওকে। শোভা থমকে গেল বাবার কথা শুনে। আজমল শেখ ডাকলেন মেয়েকে। শোনো শোভা, আমি জানি বিয়েতে তোমার মত নেই, তবে জেনে রাখো বাবা হিসেবে সঠিক সিদ্ধান্তই নিয়েছি। একসময় হয়তো বুঝবে তুমি। তোমার কাছে অনুরোধ রইল, আগামী 3 মাস অন্তত চলাফেরা সংযত হয়ে থাকবে। তুমি এখন অন্য বাড়ির আমানত। 2 বাড়ির মান সম্মান জড়িয়ে আছে তোমার সাথে। কাজে ভুলে এমন কিছু করবে না যাতে আমাদের মাথা নত হয়। বন্ধু অনেক ভরসা করে তোমাকে তার পুত্রবধূ করেছে। তুমি আমার বন্ধুর কাছে আমার মান রাখবে, এটাই এখন তোমার কাছে আমার একমাত্র চাওয়া। ধরে নাও সন্তান হিসেবে বাবার স্নেহ মমতার ঋণ শোধ করছো। শোভা দাঁতের ঠোঁট চেপে প্রাণপণে কান্না নিবারণের চেষ্টা করছে। কতদিন পরে বাবা তার সাথে এতগুলো কথা বলল। এই বিয়ে করে যদি বাবার মাপ পাওয়া যায়, তাহলে হাসি মুখেই বিয়ে করতে প্রস্তুত সে। বাবার জন্য হাসি মুখে বিষপান করতে রাজি সে। আর এ তো সামান্য বিয়ে করা। শোভা জবাব দিতে পারে না। মাথা তুলিয়ে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। আপাতত গন্তব্য ইউনিভার্সিটি। মাথাটা ফাঁকা হয়ে আছে একদম। রিফাত তার অতীত জানে, তবুও কেন বিয়েতে রাজি হলো? সে কি দয়া করছে তাকে? সবচেয়ে বড় প্রশ্ন, রিফাতের পরিবার কি জানে তার অতীত? বাবা কি বলেছে তার বন্ধুকে? পাত্রী হিসেবে শোভা অসাধারণ। দেখতে শুনতে মোটামুটি ভালো ছাত্রী, নম্র ভদ্র, পারিবারিক স্ট্যাটাস ভালো ছিল। শুধু অতীতের ঘটনা না থাকলে হয়তো এতদিনে পাত্রের লাইন লেগে যেত। কিন্তু এই এক জায়গায় হেরে গেছে শোভা। একটা কারণে তার বাকি সব গুণ উচ্চ হয়ে গেছে। একটা ভুলে ভরা অতীত তার গোটা জীবন এলোমেলো করে দিয়েছে। এখন প্রতি পদে পদে হোঁচট খাওয়া। কিন্তু তবুও নিজেকে সেই সব মানুষের কাতারে দেখতে চায় না যাদের মানুষ বাটপার বলে। সে চায় না কোনো মিথ্যে দিয়ে তার জীবন শুরু হোক, যা পরবর্তীতে জীবনে ঝড় তুলবে। ওর ঘটনা বাবা যদি তার বন্ধুকে না জানিয়ে থাকে, তাহলে ওর দায়িত্ব জানিয়ে দেওয়া। শোভা মনে মনে ঠিক করলো তার ঘটনা যেভাবেই হোক রিফাতের বাবা মায়ের কানে তুলবে। ভাবনাটা ওকে বেশ স্বস্তি দিল। সিদ্ধান্ত নিতে পেরে মন হালকা লাগছে তার। ভাইয়া, এটা কি হলো? পরীক্ষার পর বাড়িতে গেলাম আর তুমি বিয়ে করে নিলে। দিস ইজ নট ফেয়ার। আমাদের কি তোমার বউ দেখার হক নেই?
আদ্রিতা বাড়িতে গেছিল পরীক্ষার পর, আজই ঢাকায় ফিরেছে। আর ফিরেই রিফাতের এঙ্গেজমেন্টের খবর পেল, তাতেই হইচই লাগিয়ে দিয়েছে। রিফাত হাত উঁচিয়ে স্যারেন্ডার করলো। আমি কিছু জানি না, বাবা যা বলেছে সেটাই করেছি। আমি নিজেও কি জানতাম নাকি? বাবা, তুমি কবে থেকে চাচ্চুর ইনস্ট্রাকশন শুনছো বলো তো? কাহিনী কি? কোনো কাহিনী নেই ডিয়ার সিসি, বাকি তোমার চাচ্চুকে জিজ্ঞেস করো কি কাহিনী। তাছাড়া কেবল আংটি বদল হয়েছে, বিয়ে দেরি আছে এখনো। এত উতলা হোস না, তুই বিয়ে খেতে পারবি। আদ্রিতার তবুও মন খারাপ হয়ে গেল, একটা অনুষ্ঠান মিস করে ফেললো সে। আচ্ছা বেশ, অনুষ্ঠানে না হয় থাকতে পারলাম না, বই ছবি তো দেখাও। রিফাতের তখন মনে পড়ল ওর মোবাইলে ওদের কোনো ছবি তোলা হয়নি। শোভাকে দেখতে কি সুন্দর লাগছিল, অথচ ওর ছবি নেই তার কাছে। তাছাড়া বাবা ছবি তোলায় অনীহা দেখালেন, বললেন ছবি তোলার দরকার নেই, এখন কাউকে বলারও দরকার নেই। বিয়ের ডেট কাছিয়ে আসুক, তারপর কার্ড ছাপিয়ে ঘটা করে দাওয়াত দেবেন সবাইকে। এমনকি রিফাতকে মানা করেছে এঙ্গেজমেন্টের ব্যাপারে, ওর বন্ধুদেরও বলতে মানা করেছে। সত্যি বলতে বাবার কথা শুনে রিফাত বেশ অবাক হয়েছিল। এ আবার কেমন কথা? তার বিয়ে হবে মানুষ জানবে না? ওর মাথাতেই ঢুকলো না বাবা কেন গোপনীয়তা দেখাচ্ছে। ও মাথা চুলকে আদ্রিতাকে দেখলো। সরি রে, আমার কাছে কোনো ছবি নেই, ছবি তোলা হয়নি খুব একটা। তোরার কাছে দেখ আছে কিনা। আদ্রিতা আকাশ থেকে পড়লো যেন। কি বলছো ভাইয়া, ছবি কেন তোলনি? বাবার নিষেধ অমান্য করি কি করে? আচ্ছা তাহলে দেখা করিয়ে দাও একদিন। আচ্ছা কিছুদিন যাক, তারপর। আমি নিজেই তো দেখিনি ঠিকঠাক, নিজে আগে দেখি, পরিচিত হই, তারপর তোদের সাথে আলাপ করিয়ে দেব। তুমি দেখছি নানি দাদির আমলের বিয়ে করতে যাচ্ছ। আদ্রিতার হাসি দেখে রিফাতও হেসে দিল। কথা খুব একটা ভুল বলিসনি। চোখের সামনে শোভার কঠিন মুখশ্রী ভেসে উঠল। শোভার কথা ভেবেই রিফাতের ঠোঁটের কোণে মৃদু হাসির আভা। মেয়েটাকে একটা সারপ্রাইজ দেওয়া দরকার, এখন নিশ্চয়ই দূর দূর করে তাড়িয়ে দেবে না। আজই যাবে নাকি ওর বাসায়? না, বাসায় যাওয়া যাবে না। ওর বাবা মা আবার কি ভাববে? বেহায়া ভাবে যদি। ওকে ফোন করে অন্য কোথাও আসতে বললে কেমন হবে? কিন্তু ফোন করবে কিভাবে? ওর নাম্বারই তো নেই কাছে। ভাবনার মাঝে ডুবে থেকে মনে পড়লো ভাবি বউয়ের নাম্বার না থাকলেও শালীর নাম্বার আছে। তাকে একটা ফোন দেবে কি? না থাক, তাকে নিয়ে হাসাহাসি করবে। পরক্ষণেই ভাবলেও হাসলে হাসুক, তার কি? সে তার বউয়ের সাথেই তো কথা বলতে চেয়েছে, এতে তো দোষের কিছু নেই। রিফাত আনমনা হয়ে উঠে যায়। আদ্রিতা বার কয়েক ডাকলো ওকে, কিন্তু শোভার ধ্যানে থাকায় কিছু শুনতে পেল না। আননোন নাম্বার থেকে ফোন আসছে বারবার, ফোন দিয়ে পড়েছিল বারবার, ফোনে পড়ায় ব্যাঘাত ঘটছে। পড়ার মাঝে ফোন এলে শোভা রিসিভ করে না, পরে সময় বুঝে কল ব্যাক করে। এখনো তাই করছিল, ফোন কেটে দিচ্ছিল। কিন্তু তারপর ওপাশের জন ভীষণ অস্থির হয়ে ফোন দিয়েই যাচ্ছে। বিরক্ত শোভা রেগে মেগে অস্থির হয়ে ফোন ধরলো। কে? কাকে চাই? এতবার ফোন দেওয়ার মানে কি? কেটে দিচ্ছি মানে বুঝতে হবে ব্যস্ত আছি, এই সাধারণ কমন সেন্স নেই? ওপাশের জন্য একদম নীরব, পিন পতন নীরবতা যেটাকে বলে। এরকম ধমক সে আশা করেনি হয়তো। শব্দ না পেয়ে শোভার মেজাজ আরো বিগড়ে গেল। কি এখন কথা নেই কেন? মুখে তালা লাগিয়েছেন তো ফোন কেন করেছেন? এভাবে ধমক দিলে কি কারো সাহস হবে কথা বলার? রিফাতের শান্ত কণ্ঠস্বর শুনে চমকে উঠল শোভা। কে? কে বলছেন? চিনতে পারছো না সত্যি? না, পরিচয় দিন প্লিজ, না হলে ফোন কেটে দিব। দাও, কেটে দাও। যে মেয়ে তার হবু বরের ভয়েস চেনে না, তার সাথে কথা নেই কোনো। শোভা ফট করে ফোনে কেটে দিল। তার বুক ধুকপুক করছে। এই ছেলে আচ্ছা বেহায়া তো, এঙ্গেজমেন্ট হতে না হতেই ফোন দেওয়া শুরু করেছে। কি ভেবেছে কি এখন বিয়ে ঠিক হয়েছে বলে শোভা কথা বলবে? প্রেম প্রেম ভাব দেখাবে? কখনোই না। শোভা ফোন সাইলেন্ট করে রাখে, তাতেও নিস্তার নেই। ফোনটা অনবরত ভাইব্রেশন নিচ্ছে। বিরক্ত শোভা কল রিসিভ করে। আমি বললাম তাই কল কেটে দিলে? অভিমানও বোঝো না মেয়ে, এত নিষ্ঠুর কেন তুমি? উফ, ন্যাকামো দেখ ছেলে। রাগে শোভার পিত্তি চলে গেল, নাকের পাটা ফুলে ফুলে উঠছে। সে ঠান্ডা গলায় জানতে চাইল, কি চাই সেটা বলুন, কেন ফোন দিয়েছেন? প্রেম করতে এখন তো লিগ্যাল অনুমতি আছে, আর কোনো ছুতো দিতে পারবে না তুমি। রিফাতের কণ্ঠে কৌতুকের রেশ। না চাইতে শোভার গাল দুটো লাল হলো। কেমন নির্লজ্জ মানুষ, পড়িয়ে যেন মাথা কিনে নিয়েছে। ওসব পচা কাজ আমি করি না। শোভা কোনো রকমে গলা বাঁচিয়ে উত্তর দিল। রিফাত এবার গম্ভীর স্বরে হুকুম জারি করলো, এত কথা শুনতে চাই না। আমি তোমার হলের সামনের রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো। 10 মিনিট সময়, না হলে কিন্তু।
ইস, ঢং কত! তুমি তুমি করা হচ্ছে, আবার হুকুম জারি করছে যেন আমি তার দাসী। শোভা মনে মনে কয়েকটা গালি দিল রিফাতকে, মুখে দিল। না হলে কি করবেন শুনি? শোনো মেয়ে, আমাকে গালি দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি নিচে নামো, নয়তো এখনই তোমার বাবার কাছে ফোন যাবে। বলে দিলাম, তোমার 10 মিনিট এখন থেকে শুরু হচ্ছে। টিক টিক 1, টিক টিক 2। শোভার বুকের মধ্যে ধরাস ধরাস শব্দ, যেন এখনই কলিজা বেরিয়ে আসবে। আশ্চর্য, এমন হচ্ছে কেন ওর সাথে? এই ছেলেকে কেন কেন এত ভয় পাচ্ছে? গাড়িতে বসেই শোভাকে কোটি কোটি পায়ে এগিয়ে আসতে দেখল রিফাত। পরনে নীল আর সাদা কম্বিনেশনের সালোয়ার কামিজ, চুলগুলো সমতলভাবে আঁচড়ানো, মাথায় অর্ধেক ঘোমটাটা টানা। সেই প্রথম দিনের মতো ভীরুতা নেই চেহারায়, তার জায়গায় আছে বিরক্তি। রিফাতের মুখে যুদ্ধ জয়ের হাসি ফুটে উঠল। যাক, মেয়েটাকে শেষ পর্যন্ত বাগে আনা গেছে। সবচেয়ে মজার ব্যাপার, মেয়েটাকে কাবু করার অস্ত্র পেয়ে গেছে সে, পেয়ে গেছে ও। এখন চাইলেই যে কোনো সময় ঘায়েল করা যাবে। দুষ্টু একটা হাসি ছড়িয়ে পড়ল রিফাতের মুখ চোখে। শোভা কাছাকাছি আসতেই চেহারায় গাম্ভীর্যের আড়াল নিয়ে এলো, পাশের দরজা খুলে ডাকলো। ভেতরে এসো। শোভা প্রতিবাদ না করে রিফাতের পাশের সিটে বসলো। ডোর লক করে গাড়ির সবগুলো কাজ তুলে দিল। ক্লাস কবে থেকে শুরু? আগামী শনিবার থেকে। হলে ঢুকতে হয় কয়টার মধ্যে? শোভার ভ্রু কুঁচকে গেল। মানে রাতে কয়টার মধ্যে হলে ঢুকতে হবে এটাই জানতে চাচ্ছি। রাত 10টার মধ্যে। তাহলে অনেক সময় হাতে পাচ্ছি। সামনেই স্মৃতিসৌধ আছে, বংশী নদী আছে, সন্ধ্যার সময়টাও ওখানে ভালো লাগবে। তোমার কোনো আপত্তি নেই তো ওখানে যেতে? রিফাতের কথা শুনে শোভা তাকালো। কথাটা ভীষণ হাস্যকর শোনালো ওর কাছে। ব্ল্যাকমেল করে ধরে নিয়ে যাচ্ছে, আবার জানতে চাইছে আপত্তি আছে কিনা। কৌতুক করছে নাকি? শোভা আচমকা দাঁত বের করে হাসলো। একদমই আপত্তি নেই। আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। চাইলে জাহান নামেও নিতে পারেন। রিফাত বুঝলো শোভার রাগের মাত্রা বেশি। শোভাকে আরেকটু জ্বালাতেই সে বলল, রিয়েলি? এমন মেয়েই তো খুঁজছিলাম মনে মনে, যার সাথে জাহান নামে যাওয়া যাবে, যে সাথে থাকলে জাহান নামকেও জান্নাত মনে হবে। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। চলো তাহলে দুজন মিলেই জাহান নামে যাই। শোভা মুখ ঘুরিয়ে নিল। তার লজ্জা লাগছে। কাল দুটো না চাইতেই উত্তাপ ছড়াচ্ছে। এই বজ্জাত ছেলেটাকে কথায় হারানো যাবে না কিছুতেই। আংটি কি পরিয়েছে, ভদ্রতার মুখোশ খুলে ফেলেছে। যা মনে আসছে তাই বলছে। রিফাত শোভাকে একবার দেখে নিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি থেকে নেমে মুগ্ধ হলো শোভা। নদী থেকে খানিকটা দূরে রিসোর্টের মতন বানিয়েছে। সুন্দর ডেকোরেশনে বসার ব্যবস্থা করা। খুব বড় জায়গা না হলেও দেখতে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো নদীর মুখোমুখি বসার বেদি, সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুব্যবস্থা। ছোট ছোট নৌকায় মাছ ধরার দৃশ্য দেখতে চমৎকার লাগছে। শোভার তাদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। ওদের দাদার বাড়িটা দিনাজপুরের ভেরমে। সেই বাড়ির কাছ দিয়ে বয়ে গেছে দীর্ঘ এক নদী। নদীর কোল ঘেঁষে বিশাল বড় একটা বটগাছ। বিকেলের সময়টা সেই বটগাছের ছায়ায় লোকের কোলাহল। শোভা গ্রামে গেলেই ওই বটগাছের নিচে যেয়ে বসে বসে নদী দেখত। নদী থেকে ভেসে আসা শীতল বাতাসে মন প্রাণ জুড়িয়ে যেত। কি যে ভালো লাগতো শোভার ওই খোলামেলা পরিবেশ। মনের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। গত 3টে বছর কোথাও যাওয়া হয়নি তাদের। প্রথম একটা বছর তো কেঁদেই নষ্ট হয়েছে। আত্মীয় স্বজনের তিক্ত কথার বান, সেই দিনাজপুরের পরিচিত পরিবেশ ফেলে এই ব্যস্ত নগরীতে থিতু হওয়া। মনটাকে স্থির করে পড়ালেখায় ফেরাতে ঘোড়ার মতো সোজা হেঁটেছে। কোনো দিকে চোখ তুলে তাকায়নি, কান খুলে শোনেনি। ভেবেছিল ভালো কোথাও ভর্তি হয়ে বাবার মন জয় করবে, আবার আগের মতন স্বাধীন জীবনে ফিরে যাবে। কিন্তু তার আগেই বাবা তার পাখনা কেটে দিয়ে চিরদিনের মতো বন্ধ খাঁচায় বন্দি করে দিলেন। শোভা উদাস নয়নে নদীর দিকে তাকিয়ে রইল। রিফাত খেয়াল করছিল শোভাকে। এই জায়গায় এসে ওকে বেশ খুশি দেখাচ্ছিল। তারপর আচমকা মুখটা কেমন মলিন হয়ে গেল। মেয়েটাকে বোঝা মুশকিল। অনেকটা বর্ষাকালের আকাশের মতো, কখনো রোদ উঠবে আর কখন বৃষ্টি নামবে, বোঝা মুশকিল। রিফাত মনোযোগ আকর্ষণে কাশি দিল। শোভা চমকে তাকালো ওর দিকে। খানিকটা লজ্জা পেল মনে হয়। পছন্দ হয়েছে জায়গাটা? খুব সুন্দর। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তাই একটু নস্টালজিক হয়ে গেছিলাম। রিফাত কৌতূহল বোধ করলো। মানে ঠিক বুঝলাম না, কেমন স্মৃতি? আমাদের দাদাবাড়িতে এরকম নদী ছিল একটা। নদীর কোল ঘেঁষে বিশাল বটগাছের নিচে বসে থেকে নদী দেখতাম। তো আর যাওয়া হয় না?
শোভা জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা করে রিফাত বুঝলো জবাব আসবে না। একটা কথা বলি, শোভা ওর দিকে মন দিল। আপনি বলার আগে আমি কিছু বলতে চাই। মনে কিছু প্রশ্ন ছিল আমার। করো। আপনি জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? উত্তরটা এখনো ধোঁয়াশা আমার কাছে। হয়তো তোমাকে খানিকটা পছন্দ করে ফেলেছি সেজন্য। তাছাড়া বাবা বলেছে, সেটাও একটা কারণ। বাবার কথা আমি খুব একটা শুনি, তেমনও না। তবে সেদিন তোমাকে দেখে বিয়ের সিদ্ধান্তটা মেনে নিলাম। এতটা পরিষ্কার উত্তর আশা করেনি শোভা। ও খানিকটা অবাক হলো। আর আপনার বাবা কি জানে আমার অতীত? রিফাত হোঁচট খায়। এই দিকটা সে ভাবেনি, তার মাথাতেই আসেনি ভাবনাটা। ভাবাটা কি উচিত ছিল? কিছু সময় ভাবনায় তলিয়ে থাকলো রিফাত, তারপর উত্তর দিল। আমার মনে হয় এটা আমার শ্বশুর বাবার ডিপার্টমেন্ট। উনি নিশ্চয়ই তার পুরনো বন্ধুর কাছে এমন ব্যাপারটা লুকিয়ে রাখবেন না। ওনাদের বিষয়ে আমাদের এত ভাবনার দরকার নেই। এর মধ্যে মগ ভর্তি চা এলো, সাথে গরম গরম পুরি আর সিঙ্গারা। শোভার হাতে চায়ের কাপ তুলে নিয়ে নিচেও নিল রিফাত। এদের চাটা মারাত্মক। নদীর পাড়ে বসে এইরকম স্বাদের চা খেতে খেতে ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে দেয়। এর চেয়ে উপভোগ্য কিছু আছে বলে মনে হয় না। কিছুক্ষণের মধ্যেই শোভার মনে হলো রিফাত খুব ভুল কিছু বলেনি। এই রকম পরিবেশে চাটা একদম পারফেক্ট বেহেস্তি সুখ দিচ্ছে। আমার একটা সম্পর্ক ছিল ইউনিভার্সিটির শুরুর দিকে। 1 বছর টিকেছিল। তারপর কোনো এক অজানা কারণেই মেয়েটা আমাকে ছেড়ে গেল। মানে বিচ্ছেদের কারণ বলেনি সে, আচমকাই আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। আমিও জানতে চাইনি সে কেন এমন করছে। তবে অপমানটা বহুত রাত ঘুমোতে দেয়নি আমাকে। আমাকে এসব বলছেন কেন? আমি তো কিছুই জানতে চাইনি। শোভা বিস্ময় নিয়ে বলে। রিফাত হাসলো। তুমি প্রথম দিন আমার সাথে বেশ ভালো করে কথা বললে, অথচ এরপর কেমন যেন এড়িয়ে চলে। তোমার ব্যবহার আমাকে অতীতে নিয়ে গেছিল। আমার প্রথম প্রেমিকার অপমানটা পুনরায় নতুন করে বুকে অনুভব করলাম। ভীষণ কষ্ট হচ্ছিল জানো, নিজেকে ভীষণ অসহায় লাগছিল। মেনে নিতে পারছিলাম না, সেই জন্যই তোমাকে বিরক্ত করেছি কয়েকদিন। আচ্ছা, তাহলে বিয়েটাও কি অপমানের প্রতিশোধ হিসেবে করছেন? ঠিক তা না, আমার মনে হয় আমি তোমার প্রতি খানিকটা দুর্বল। তোমার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, থাকে না অনেকের মধ্যে, একবার কথা বললেও মনে গেঁথে যায়। মানুষ পছন্দ করে ওই রকম কিছু। শোভা নদীর দিকে তাকিয়ে রইল। এই ছেলের দ্বারাই এমন খোলামেলা কথা বলা সম্ভব না। চাইতেই বারবার বোল্ড হচ্ছে শোভা। একটা কথা বলবো? হয়তো পরিবেশের কারণেই শোভা খানিকটা মোলায়েম হলো। হেসে বলল। একটা না, দুটো বলুন। তাকাবে আমার দিকে? শোভা চোখ মেলে তাকায়। খানিকটা শরমের আভা চোখে মুখে থাকলেও রিফাতকে দেখলো পূর্ণ দৃষ্টিতে। সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যে। রিফাতের উজ্জ্বল শ্যামা চেহারায় সূর্যের লালচে আভা এসে পড়েছে। দেখতে দেখতে চোখে ধাঁধা লাগে শোভার। রিফাত শোভার বাম হাতটার দিকে ইশারা করলো। হাতের অনামিকায় পড়ে থাকা এঙ্গেজমেন্ট রিং চিকমিক করছে, সেদিকে নির্দেশ করে বলল। এই যে তোমার অনামিকায় আমাদের দুজনের বন্ধনের চিহ্ন। আর কিছুদিন পরে আমরা পৃথিবীর সবচেয়ে পুরনো আর আইন সিদ্ধ বাঁধনে বাধা পড়ব। সেই সুবাদে পুরনো সব স্মৃতি ভুলে আমরা কি নতুন করে সবকিছু শুরু করতে পারি? আমরা যেভাবে একে অপরকে চিনেছি সেসব ভুলে যাও। একদম অপরিচিতের মতো শুরু থেকে শুরু করতে চাই সবকিছু। তুমি কি রাজি আছো? শোভার মনের দ্বিধা দেওয়াল। এই পৃথিবীতে বিশ্বাসী একমাত্র যেটার উপর আর বিশ্বাস নেই শোভার। বিশ্বাস একটা পাতলা সুতোর মতো জিনিস, যেটার উপর ভিত্তি করে দুজনের সম্পর্কের ভিত দাঁড়িয়ে থাকে। একবার বিশ্বাস ভাঙলে তা একজনের মনকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, আজীবনের মতো পঙ্গু বানিয়ে দিতে পারে। শোভার মনের ভিতরটা বিশ্বাসের ঢেউ অমনভাবে দুলিয়ে দিচ্ছে। রিফাত তাকে আশ্বস্ত করতে চায়। আমাকে একবার বিশ্বাস করে তোমার হাত ধরার অনুমতি দেয়া যায়? অনেক ভেবে ভেবে শোভা মাথা দুলালো। রিফাত খুশি হয়ে আলতো করে শোভার বাম হাতটা ধরলো। ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলো। পৃথিবী অন্ধকারে ডুবে যাওয়ার আগ মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হোক। ডুবন্ত সূর্যের কুসুম রঙের মতো রঙিন হোক আমাদের প্রতিটা দিন। প্রতিটা সন্ধ্যা কেবল আমাদের দুজনার হোক। রাত 9টার দিকে শোভাকে হলে নামিয়ে দিয়ে রিফাত ঢাকায় ফিরেছে। কিন্তু 12টা বেজে যাওয়ার পরও রিফাতের ফোন না আসাতে শোভার একটু টেনশন হচ্ছিল। রিফাত ঠিকঠাক মতো পৌঁছিয়েছে তো?
আশা করেছিল রিফাত ওকে ফোন দিয়ে বলবে সে ঠিকঠাক বাসায় পৌঁছিয়েছে। নিজ থেকে ফোন দিতে কেমন যেন লাগছে। প্রথম দিনই ফোন দিলে শোভাকে হ্যাংলা ভাবতে পারে শোভা রিফাতকে মেনে নিয়েছে। নিজেকে এতটাও ফেলনা বানাতে চায় না শোভা, তাই ফোন করা থেকে বিরত রইল। কিন্তু রাত 1টা বাজার পর আর পারল না। ভীষণ দুশ্চিন্তা গ্রাস করছে। পথে কোনো ঝামেলা হয়নি তো? একা গাড়ি চালিয়ে গেছে। না পারতেই শোভা ফোন দিল। একবার রিং বেজেছে কিনা বাজেনি, একবার রিং বেজেছে কি বাজেনি ওপাশ থেকে হ্যালো শোনা গেল। তোমাকে টেস্ট করলাম শোভা, দেখতে চেয়েছি তোমার মনে আমার প্রতি বিন্দুমাত্র অনুভূতি জাগ্রত হয়েছে কিনা। এই জন্য পৌঁছে ফোন না দিয়ে বসে আছি, তোমার ফোন আসা অপেক্ষা করছি। ভাগ্য ভালো যে তুমি পাশ করে গেছো। শোভা রীতিমতো বোবা বনে গেল। তার বোঝা উচিত ছিল এই ছেলের মাথা ভর্তি দুষ্টু পোকার বাস। এদিকেও দুশ্চিন্তায় মরছে আর এই লোক আছে তাকে পরীক্ষা করার তালে। বাহ, কি দারুণ। প্লিজ কাঁদবে না শোভা, রাগ করার মতো কিছু করিনি আমি। আজ এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দিলাম তোমাকে। আমি জানতে চেয়েছি মুহূর্তগুলো তোমার মনে কি ইফেক্ট ফেললো? এটা নিশ্চয়ই কোনো অন্যায় চাওয়া নয়। শোভা কথা বদলায়। কখন পৌঁছেছেন বাসায়? 11টার দিকে। ইচ্ছে করছিল তখনই ফোনটা করতে, কিন্তু বাবা ডাকলো। তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। পরে ভাবলাম দেখি তুমি কি করো। শোভা চুপ করে রইল। রিফাত মোলায়েম কণ্ঠে বলল, আমার জন্য কি দুশ্চিন্তা হচ্ছিল তোমার? রাখছি আমি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। শোভা লজ্জিত হয়ে ফোন রেখে দিতে চায়। রিফাত অনুনয় করে, প্লিজ বলো না, তুমি না বললে ঘুম আসবে না আমার। এইসব কি কথা? সব সময় ব্ল্যাকমেল করার জরুরি? শোভা বিরক্তি বুঝে রিফাতের মন খারাপ হলো। ম্লান কণ্ঠে বলল, ঠিক আছে, বলতে হবে না, ঘুমাও তুমি, গুড নাইট। কেটে যাওয়ার পর অনেকক্ষণ ফোনটা কানে ধরে রাখলো শোভা। রিফাতের জন্য খারাপ লাগলো। ভাবলো সত্যিটা বলে দিলেই হতো। কেন যে এত রূঢ় হলো। সারা রাত এপাশ ওপাশ করে ভোর রাতের দিকে ঘুমালো শোভা। পরদিন বিকেলে যথারীতি রিফাতের ফোন। কি ভেবেছিলে শোভা, অভিমান করে আসবো না তোমার কাছে? আমি কালকে জায়গাতে আছি, তাড়াতাড়ি নেমে এসো। সত্যি বলতে সারা দিন কয়েকবার করে মোবাইল দেখেছে শোভা। রিফাতের ফোন না পেয়ে যথেষ্ট অবাক হয়েছে। ভেবেছে আর আসবে না সে। শোভা বেশি কিছু বলে না, কেবল আসছি।